কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র অনলাইন ক্লাস গুণগত রসায়ন লেকচার 2 তে স্বাগতম জানাচ্ছি। আমি রাজু আহমদ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয়সমূহ: আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, বোর পরমাণু মডেল, বোরের তত্ত্বের সাফল্য, হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন, হাইড্রোজেনের n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন, n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব লিখতে পারবে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে, বোরের তত্ত্বের সাফল্য ব্যাখ্যা করতে পারবে, হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ এবং n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন করতে পারবে। প্রথমেই আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, যার উপর ভিত্তি করে বোর পরমাণু মডেল দেন, তা হচ্ছে আলো এক প্রকার শক্তি বা তরঙ্গ, সুতরাং তার নিরবিচ্ছিন্ন হওয়া উচিত, এটির মতোই নিরবিচ্ছিন্ন হওয়া উচিত। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই ধারণাই বিজ্ঞানী মহলে ছিল। 1900 খ্রিস্টাব্দে ম্যাক্স প্লাঙ্ক আলোক সম্পর্কে এক নতুন তত্ত্ব প্রদান করেন। প্লাঙ্কের মতে কোন একটা উৎস থেকে আলো নিরবিচ্ছিন্ন রূপে আসে না, আলো আসে একটা নির্দিষ্ট শক্তির প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে। এই ক্ষুদ্র শক্তির প্যাকেটকে উনি নাম দেন, প্লাঙ্ক নাম দেন ফোটন। আলোর এক কোয়ান্টাম শক্তি, বহুবচনে যার নাম হচ্ছে কোয়ান্টা। আলোক সম্পর্কে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটি হচ্ছে ফোটনের শক্তির পরিমাণ হচ্ছে ই, এগুলো হচ্ছে ফোটন, আলোর কণা। ফোটনের শক্তির পরিমাণ ই বিকিরণের স্পন্দন সংখ্যার সমানুপাতিক। তার মানে কি, প্রতিটা ফোটনের শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক। এখন যদি এই সমানুপাতিক চিহ্নটি তুলে দিতে চাই, একটি ধ্রুবক আনতে হয়, ধ্রুবকটি হচ্ছে এইচ। এইচ হচ্ছে হেল্প ফ্যাক্টর, যা একটি সমানুপাতিক ধ্রুবক। এইচ এর মানটি অবশ্যই ইম্পর্টেন্ট, এটি অঙ্কে কাজে লাগে। এই মানটি মুখস্থ রাখতে হবে, 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তাইলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মতে প্রতিটা ফোটনের শক্তি হবে এইচ নিউ এর সমান। এখন আসি বোর পরমাণু মডেল। নিলস বোর পরমাণুর গঠন একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য 1913 খ্রিস্টাব্দে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। বোর মডেলের স্বীকার্যসমূহ হচ্ছে: প্রথম স্বীকার্য হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেন বোর। তোমরা জানো, রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আছে। ইলেকট্রন কোথায় আছে এটা কিন্তু রাদারফোর্ড বলতে পারেননি। বোর সর্বপ্রথম ধারণা দেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলি কতগুলি স্থির কক্ষপথে ঘুরে। তিনি বললেন যে পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ প্লাস প্রায় সমস্ত ভর এখানে পুঞ্জীবিত। একে
পরমাণুর নিউক্লিয়াস বলে। এটি রাদারফোর্ডও তাই বলেন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের, এখানে যে ধনাত্মক চার্জ তার সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে। তবে যতক্ষণ একটি কক্ষপথে ইলেকট্রন থাকবে ততক্ষণ কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে বাহির থেকে শক্তি দিলে তখন শক্তি শোষণ বা বিকিরণ করে। এই কক্ষপথগুলিকে বলা হয় স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। বোরের মতে যখন একটা কণা বৃত্তপথে ঘুরে তখন তার ভর থাকে, বেগ থাকে এবং ব্যাসার্ধও থাকে। বোর পরমাণু মডেল অনুযায়ী কোনো একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে তখন তার কৌণিক ভরবেগ হয় mvr = nh/2π এর সমান। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ, r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এখানে v এবং r হচ্ছে কৌণিক বেগ, h প্লাঙ্কের ধ্রুবক, n 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, n এর মানের উপর ভিত্তি করে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি কক্ষপথ নির্দেশিত। বোর পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। বোরের মতে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। এখন যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে, আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। যদি প্রথম কক্ষপথের শক্তি যদি আমরা ধরি E1 এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি ধরি আমরা E2, তাহলে বিকিরিত শক্তি হবে ডেল্টা E = E2 - E1 = প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী এই শক্তির পার্থক্যটা হবে h নিউ এর সমান। নিউ এখানে ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা। এখন নিউ ফ্রিকোয়েন্সিতে একটি রেখা আমরা দেখতে পাবো যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর মানে E2 থেকে E1 এ আসে। বোর তত্ত্বের সাফল্য বা উৎকর্ষতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় বোর পরমাণু মডেল কোন দিক দিয়ে সফলতা দেখায় তাই আমরা একটু দেখব। প্রথম সফলতা হচ্ছে বোর তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এই তত্ত্ব অনুযায়ী একটা নির্দিষ্ট স্থির কক্ষপথে আবর্তন করার সময় কোনো ইলেকট্রন কর্তৃক শক্তি নির্গত বা শোষিত হয় না। যখন ইলেকট্রন একটা কক্ষপথে থাকে তখন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। আবার ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে অবিরত ঘূর্ণায়মান হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের উপর পতিত হয় না কেন তা ব্যাখ্যা এই তত্ত্বের মাধ্যমে দেওয়া গেছে। এখানে কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে, তাহলে কক্ষপথে ইলেকট্রন থাকলে এটা নিউক্লিয়াসে পতিত হওয়ার প্রশ্নই আসে না। এই তত্ত্ব অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন হাইড্রোজেন, যার একটি ইলেকট্রন আছে, আবার হাইড্রোজেন সদৃশ যেমন আয়ন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+ এর বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। বোরের তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা যায়। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের গণনালব্ধ মান এবং পরীক্ষালব্ধ মান এক হয়। তার মানে বোর তত্ত্বের সাহায্যে আমরা একটি কক্ষপথের হাইড্রোজেন সদৃশ বা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ আমরা গণনা করতে পারি।
এ মতবাদ অনুসারে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ধারণা পাওয়া যায়, যার সাহায্যে পরবর্তীকালে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কেও ধারণা লাভ করা হয়েছে। বোর তত্ত্বের আরেকটি সফলতা হচ্ছে এই তত্ত্বের স্বীকার্য অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথ হতে নিম্ন শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষে ইলেকট্রন আগমনের ফলে শক্তির নির্গমন ঘটে, মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসলে শক্তি নির্গত হয়। দুটি স্থায়ী কক্ষপথে শক্তির পার্থক্য নির্দিষ্ট, তাই নির্গত শক্তির কম্পাঙ্কও নির্দিষ্ট। এর ফলে পরমাণুর রেখা বর্ণালীর সৃষ্টি হয়, তাই বোর পরমাণুর সাহায্যে পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। এ তত্ত্ব অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় সম্ভব হয়েছে। এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি বিকীর্ণ বা শোষিত হবে তা গণনা করা সহজ হয়েছে। এর থেকে পারমাণবিক বর্ণালীতে দৃশ্যমান বিভিন্ন রেখা ব্যাখ্যা করা সহজতর হয়েছে। বোর তত্ত্ব দ্বারা নির্ণীত রিডবার্গ ধ্রুবকের মান, যা পরীক্ষালব্ধ রিডবার্গ ধ্রুবকের মানের প্রায় সমান, এই তত্ত্বের সাহায্যে প্রথম নির্ণয় করা গেছে রিডবার্গ ধ্রুবকের মান। বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষের ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করা সম্ভব। এখন আমরা দেখব হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। বোর তত্ত্বের মাধ্যমে আমরা হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। কিভাবে? ধরি হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+ আয়নের মোট ধনাত্মক আদান Ze। Z এখানে পারমাণবিক সংখ্যা, E প্রোটন অথবা ইলেকট্রনের আদান। এখন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন v বেগে আবর্তিত হচ্ছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনটি v বেগে আবর্তিত হচ্ছে। ইলেকট্রনটির ভর হচ্ছে m, বেগ হচ্ছে v, এবং যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেটি ঘুরতেছে সেই নিউক্লিয়াস পর্যন্ত এটার ব্যাসার্ধ হচ্ছে r। এখন কুলম্বের সূত্র অনুযায়ী এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে যা আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কি হবে? কুলম্বের সূত্র থেকে আমরা জানি দুটা চার্জের গুণফলের সমানুপাতিক, Ze এবং E দুইটার গুণফলের সমানুপাতিক, এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব r দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে একটি k দেয়া লাগতো, যেহেতু সিজিএস পদ্ধতিতে k এর মান 1, তাই এখানে k বসানো হয়নি। তাহলে বল সমান সমান হবে চার্জ দুইটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আরেকটি বল কেন্দ্রের বাইরে কাজ করে, সেটাকে আমরা বলছি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল F = ma। এখানে m হচ্ছে ভর, ইলেকট্রনের ভর, a হচ্ছে ত্বরণ, ত্বরণ হচ্ছে v²/r। তাহলে এখানে কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে mv²/r। যেহেতু ইলেকট্রন একটি স্থিতিশীল কক্ষপথে ঘূর্ণায়মান, সুতরাং ইলেকট্রনটির কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুইটি অবশ্যই সমান হবে। আমরা লিখতে পারি F = Ze²/r², এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, mv²/r, এটি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। দুটি বল সমান। এখান থেকে আমরা লিখতে পারি v² = Ze²/mr। আবার বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr = nh/2π। এখান থেকে আমরা নির্ণয় করব v সমান সমান হবে nh/2πmr। আমরা যদি এটাকে বর্গ করে দিই দুই পাশে,
তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। 1 নং সমীকরণে ভি স্কোয়ারের মান, এই ভি স্কোয়ারের মানটা 1 নং সমীকরণের ভি স্কোয়ারের মান 2 নং সমীকরণে বসাইয়া পাই। 1 নং সমীকরণে ভি স্কোয়ারের মান কত ছিল? জেড স্কোয়ার বাই এম আর। এই মানটাকে আমরা যদি 2 নং সমীকরণে এখানে বসাই দেই, তাইলে আমরা পাই জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আমরা 1 নং সমীকরণ থেকে ভি স্কোয়ারের মানটা 2 নং সমীকরণে বসাইলাম। এখন এখান থেকে আমরা আর নির্ণয় করতে হবে। সুতরাং আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখানে দুই পাশে এখান থেকে একটা আর বাদ যাবে, এখানে আর বাদ যাবে, কাটাকাটি যাবে, এখান থেকে এম, এখান থেকে এম। আমরা সমাধান করলে পাই আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটি হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা। এখন যদি আমি প্রথম কক্ষপথ এর ব্যাসার্ধ নির্ণয় করতে চাই, এন এর জায়গায় শুধু 1 বসাইলেই হবে। দ্বিতীয় কক্ষপথ হলে এখানে 2। এভাবে আমরা হাইড্রোজেনের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। বোর তত্ত্বের আরেকটি সফলতা হচ্ছে এর সাহায্যে এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায়। বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা জানি mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এখান থেকে আমরা লিখতে পারি v সমান সমান nh বাই 2 পাই mr, 2 পাই mr। আবার আমরা যখন এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করেছি, সেখানে আমরা দেখেছি r সমান সমান হচ্ছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এই r এর মান এখানে বসিয়ে দিলে আমরা পাই nh বাই 2 পাই m, nh বাই 2 পাই m। r এর মান এখানে নিচে বসালে এটা মানটা উল্টে যাবে, তাহলে থাকে 4 পাই স্কয়ার m z স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। এখানে একটি n h, এই nh এর সাথে কাটাকাটি যাবে, এখান থেকে একটি m, এখান থেকে m কাটাকাটি যাবে, এখানে 2 আর 4 কাটাকাটি গেলে থাকে 2। তাহলে বেগ দাঁড়ালো v ইকুয়াল টু 2 পাই z স্কয়ার বাই nh। এটি হচ্ছে nতম কক্ষপথে একটি ইলেকট্রনের বেগ। বোর পরমাণু মডেলের আরেকটি সাফল্য হচ্ছে nতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করা যায়। আমরা দেখব nতম কক্ষপথে একটা ইলেকট্রনের মোট শক্তি হবে En সমান সমান ইলেকট্রনের গতিশক্তি প্লাস ইলেকট্রনের স্থিতিশক্তি। তোমরা জানো ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে 12 mv স্কয়ার, কিন্তু স্থিতিশক্তিটা একটু বুঝতে হবে। প্রথমে আমরা নির্ণয় করি ইলেকট্রনের স্থিতিশক্তিটা কি। ইলেকট্রনের স্থিতিশক্তিটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে, এখানে ইনফিনিটি হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তির মান হচ্ছে 0। অসীম দূরত্বে ইলেকট্রনের স্থিতিশক্তি 0 ধরা হয়। এখন অসীম দূর হতে একটা ইলেকট্রনকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পথে আনতে যে কাজ সম্পন্ন হয় সেটি হচ্ছে স্থিতিশক্তি। সোজা কথা, এখান থেকে একটা ইলেকট্রনকে এই পর্যন্ত আনতে যে কাজ সম্পন্ন হয় তাই হচ্ছে স্থিতিশক্তি। এখন এই কাজটি খুব ফ্র্যাকশনে অনেকগুলো ক্ষুদ্র 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 কাজ মিলে হয় এই স্থিতিশক্তি। এখন অনেকগুলা ক্ষুদ্র কাজকে যোগ করার জন্য একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমরা এখন দেখব আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের উপর আকর্ষণ বল একটু আগে আমরা হিসাব করেছি, এটা জেড স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের
কেন্দ্রাকর্ষী আকর্ষণ বলটা। নিউক্লিয়াস থেকে আর দূরত্বে স্থিতিশক্তি হবে অনেকগুলা কাজের যোগফল। অনেকগুলা কাজের যোগফল আমরা জানি কাজ সমান সমান বল ইন্টু সরণ। এখানে বলটা আমরা বের করেছি জেড স্কোয়ার বাই আর, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে সরণ হচ্ছে ডি আর, সরণ হচ্ছে ডি আর। এখন আমি ইন্টিগ্রেশনটা যে করব, এটা সর্বোচ্চ স্থিতিশক্তি হচ্ছে আর দূরত্বে, স্থিতিশক্তির সর্বনিম্ন হচ্ছে ইনফিনিটি দূরত্বে। আমরা যদি সবগুলা কাজের যোগফল করি তাইলেই পাবো স্থিতিশক্তি। এখন সবগুলা কাজ যোগ যে সমীকরণ তা হচ্ছে এরকম। আমরা জেড স্কোয়ারতে যেহেতু এটি ধ্রুবক, জেড ই এর মান স্থির, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর আর 1 বাই আর স্কোয়ার যেটা ছিল ওইটাকে আর টু দি পাওয়ার -2 লিখলাম ডিআর। এখন এই সমীকরণটা সমাধান করার একটি সূত্র হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান। দেখো এই সমীকরণটা দেখতে অনেকটা এই সমীকরণের মতো, তাই আমরা ঠিক এটার মতোই সমাধান করব। তাইলে আমরা লিখব এক্স এর জায়গায় লিখব আর, আর টু দি পাওয়ার এন এর মান হচ্ছে এখানে 2 -2 প্লাস 1 মানে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, n হচ্ছে এখানে -2 প্লাস 1। এখানে আপার লিমিট হচ্ছে আর, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাই জেড স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন থাকবে, আর ইনভার্স 1, আর ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই আর। এখানে আপার লিমিট হচ্ছে আর এবং লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই বসাই দিতে হবে। জেড স্কোয়ার ইকুয়াল টু -1 বাই আর, ঠিক আছে। এখানে আপার লিমিট হচ্ছে আর, আর বসালাম, -1 বাই ইনফিনিটি। তো এখানে সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস। তাইলে 1 বাই ইনফিনিটি আমরা জানি 1 বাই ইনফিনিটি সমান সমান কত? 1 বাই ইনফিনিটি হচ্ছে 0। তাইলে আমরা লিখতে পারি মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাইলে এইটাই হচ্ছে স্থিতিশক্তি, এই মানটাই হচ্ছে স্থিতিশক্তি, মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখন এই মানটি আগের সমীকরণে বসাবো। তাহলে ই এন সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস, এটা হচ্ছে গতিশক্তি, এটি হচ্ছে স্থিতিশক্তি। তাইলে আমরা ভি স্কোয়ার সমান সমান জানি জেড স্কোয়ার বাই এম আর। এটা আগে আমরা ব্যাসার্ধ নির্ণয় সময় এই সমীকরণটি প্রতিপাদন করেছিলাম। এখন প্লাস মাইনাস মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখানে এম এবং এম দুইটা কাটাকাটি যায়, থাকে হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই টুয়াইস আর। এখন আর এর মান বসিয়ে পাই আগের সমীকরণে, জেড স্কোয়ার বাই 2 আর নিচে, এজন্য এটা উল্টে যাবে, হবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে কাটাকাটি যায়, 2 কাটা যায়, তাহলে থাকে 2, তাহলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটি হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকি, করোনা ভাইরাস মুক্ত থাকি।